আমরা সেনাপ্রধান থেকে বলছি বাংলাদেশের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার প্রধানকে যে আপনারা কেউ অন্যের মানবাধিকার লঙ্ঘনের দায় নেবেন না। এই দায় থেকে আপনারা বাঁচতে পারবেন না। ইটস এ ক্লোজিং চ্যাপ্টারে চলে আসছেন, কোনোভাবে সম্ভব হবে না। ডিজিএফআই, এনএসআই এবং সেনাবাহিনীর শতাধিক কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত, তারা আতঙ্কিত আছেন, তারা ভয়ে আছেন। অতএব এই ফোর্সগুলোকে আমরা চাচ্ছি আপনারা পেশাদারিত্বের সাথে জবাবদিহিতামূলক ট্রান্সপারেন্ট রোল প্লে করেন। আপনারা 16 বছরে যে ফ্যাসিজমের দোসর হয়ে কাজ করেছেন এটা করবেন না। গতকালকে আমরা দেখেছি যে মায়ের ডাক নামক যে একটা সংগঠন আছে, যারা গত প্রায় 12-13 বছর থেকে গুম খুনের বিরুদ্ধে ক্যাম্পেইন করছে, তাদের যে মূল সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, তার বাসায় সেনাবাহিনীর বেশ কয়েক ডজন অফিসার কয়েকটা গাড়িতে করে, 5টা গাড়িতে করে আমরা দেখলাম, জিপে করে তার বাসায় অতর্কিতভাবে হামলা করেছে, রেড দিয়েছে। রেড দিয়ে তাদের বড় ভাইকে ধরে নিয়ে গেছে এবং তাকে ক্যাম্পে নিয়েছে। এবং এটার প্রতিবাদ করবার পরে আমরা বিভিন্ন জায়গা থেকে দেখলাম যে তাকে কয়েক ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। এবং আইএসপিআরের যে স্টেটমেন্ট আমরা দেখলাম, সেখানে বলা হয়েছে 2016 সালে তার ব্যাপারে নাকি একটা মামলা ছিল, সেখানে তিনি অস্ত্র মানে ব্যবসায়ী অথবা অবৈধ অস্ত্র রেখেছেন, তারপরে চাঁদাবাজির মামলা আছে। এগুলো আমাদের মূল বক্তব্য হচ্ছে আইএসপিআরের যে স্টেটমেন্ট, এটা একটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। যার বিরুদ্ধে মামলা আছে সেই মামলার তদন্ত করে 16 সাল থেকে কেন বিচারের মুখোমুখি করা হয়নি, তাকে কেন বারবার গ্রেফতার করার নাটক করা হচ্ছে। এই গ্রেফতার নাটকের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে এটা পরিকল্পিত, এটা হ্যারাসমেন্টের অংশ। এবং মায়ের ডাকের ক্যাম্পেইনাররা যারা এখন বিচার চাইছেন, যে কমিটি করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এই গুম তদন্ত করবার জন্য, এই কমিটির কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। এবং যেহেতু ডিজিএফআই, এনএসআই এবং সেনাবাহিনীর শতাধিক কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত, তারা আতঙ্কিত আছেন, তারা ভয়ে আছেন। আমরা সেনাপ্রধান থেকে বলছি বাংলাদেশের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার প্রধানকে যে আপনারা কেউ অন্যের মানবাধিকার লঙ্ঘনের দায় নেবেন না। এই দায় থেকে আপনারা বাঁচতে পারবেন না। ইটস এ ক্লোজিং চ্যাপ্টারে চলে আসছেন, কোনোভাবে সম্ভব হবে না। অতএব এই ফোর্সগুলোকে আমরা চাচ্ছি আপনারা পেশাদারিত্বের সাথে জবাবদিহিতামূলক ট্রান্সপারেন্ট রোল প্লে করেন। আপনারা 16 বছরে যে ফ্যাসিজমের দোসর হয়ে কাজ করেছেন এটা করবেন না। আপনাদের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে, এই এখতিয়ারের বাইরে গিয়ে গতকালকে আপনারা কাজ করেছেন। চলমান মামলার আসামিকে ধরার কোনো এখতিয়ার আপনাদেরকে দেওয়া হয় নাই। এটা পুলিশের কাজ, এটা বিচার বিভাগের কাজ। তাকে গ্রেফতার করা, সাজা দেয়া, জামিন দেয়া, এই স্টেজে আপনারা এখন নাই। অতএব এই বাড়াবাড়ি যেটা আপনারা করেছেন, দয়া করে এগুলো বন্ধ করেন। এবং সেনাবাহিনীকে বলছি ইমিডিয়েটলি তদন্ত করেন কারা কারা দায়ী, কাদের উস্কানিতে এটা হয়েছে, এটাকে সরকারকে বিব্রত করার জন্য চেষ্টা করা হচ্ছে কিনা, আওয়ামী সেনা কর্মকর্তা যারা আছেন, দালাল কর্মকর্তা যারা আছেন, ভারতপন্থী কর্মকর্তা যারা আছেন, জেনারেলরা আছেন, তারা এগুলো করছেন কিনা, সরকারকে বিব্রত করবার জন্য, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অন্যদিকে ডাইভার্ট করবার জন্য। তাই আমরা সরকারকে বলছি দয়া করে সিরিয়াসলি অ্যাকশন নেন, যারা যারা দায়ী তাদেরকে ইমিডিয়েটলি তদন্ত সাপেক্ষে বিচারের মুখোমুখি করেন, আইনের কাছে তাদেরকে সোপর্দ করেন। পুলিশের সংস্কারের ব্যাপারে, পুলিশের সংস্কারের ব্যাপারে আমরা অন্য জায়গাতে এটা বলেছি যে আমরা পশ্চিমা দেশে এটা আছে, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, এরা যদি কোনো জুলুম করে, অবিচার করে, অন্যায় করে, তাদের বিরুদ্ধে কমপ্লেন, অভিযোগটা কোথায় দায়ের হবে। যেমন ইংল্যান্ডে আছে আপনার ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্টস কমিশন আছে। আমরা এরকম কমিশনের দাবি অলরেডি করেছি, তুলছি। বাংলাদেশ সরকারকেও সেটা করতে হবে। করে শুধু পুলিশ না, যত আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা আছে যারা নাগরিকদের অধিকার হরণ করেছে, তাদের প্রত্যেককে বিচারের মানে অন্তর্ভুক্ত করবার জন্য, বিচারের মুখোমুখি করবার জন্য এমন স্বাধীন কমিশন তৈরি করতে হবে। একটা বিষয় দেখেন যে মানে ঘুষ এবং অসততা এমন একটা জায়গায় চলে যাচ্ছে, এটার কোনো শর্টকাট অ্যান্টিবায়োটিক্স নাই যে আপনি 500 mgর 15টা ট্যাবলেট 3 সপ্তাহ দিলেন আর জাতি ভালো হয়ে যাবে, ব্যাপারটা এরকম না আর কি। এটা খুব জটিল হয়ে গেছে। আমার মনে হয় যে তদন্ত কর্মকর্তা দুইভাবে হইতে পারে। একটা হলো যে টোটাল পুলিশ থেকে আলাদা করে একটা তদন্ত সংস্থা করে ফেলা যেতে পারে, কিন্তু ন্যূনতম পুলিশের আবার ইনভলভমেন্টও দরকার আছে। কারণ আসামিটা আসলে সেই ধরে, আলামত কালেকশন থেকে শুরু করে এটা সংরক্ষণ, তাকে মামলাটা দেয়া, এটা আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় তদন্ত বিষয়ে পুলিশের আরো ট্রেনিং দরকার এবং আলাদা করার ব্যাপারগুলো নিয়ে আমাদের এক্সপার্টদের মতামত নেওয়া দরকার। আর হচ্ছে যে জাজ যদি ভালো অ্যাপয়েন্ট করা যায়, সেক্ষেত্রে আমরা দেখেছি অধিকাংশ সময় তদন্ত যে লুপহোলগুলো আছে
সেগুলো অ্যাড্রেস করা যায়। আর পুলিশের পাশাপাশি যখন এটা প্রসিকিউশন টিমের কাছে চলে যাবে তখন এটা আরেক দফা স্ক্রিনিং হবে আমরা মনে করতেছি। কিন্তু এটার খুব শর্টকাট সলিউশন আছে বলে আমরা মনে করতেছি না, কারণ রাষ্ট্র এত বেশি পচে গেছে যে আপনি মানে মানে সব জায়গাতে শুধু দেখবেন ওই যে একজন উপদেষ্টা বলেছে না যে আমাকে আটলান্টিকের মধ্যে ফেলে দিচ্ছে, মানে যেদিকে তাকাই সেদিকে শুধু দেখি যে মানে দুর্নীতি ঘুষ জমে গেছে আর কি। তো আর পুলিশের সুযোগ সুবিধা বাড়াতে হবে, তার বেতন ভাতার ব্যাপার আছে, এবং তাকে কিভাবে মর্যাদাবান একটা জায়গাতে নেওয়া যায় যেন ঘুষ আসে না খায়, এবং সেক্ষেত্রে আপনার প্রযুক্তির ব্যবহার করবার সুযোগ আছে। যে প্রযুক্তিতে আপনি ডিএনএ স্যাম্পলিং থেকে শুরু করে বাংলাদেশে এখনো অনেক আদালতে ফরেন্সিক এভিডেন্স ডিজিটাল এভিডেন্স অ্যাকসেপ্ট করা হয় না, এখনো কাগজপত্রের এভিডেন্স মানুষের এভিডেন্স নিতে হয়। তো ডিজিটাল এভিডেন্সে চলে গেলেই আপনি যাকে তাকে যখন তখন ধরে মিথ্যা মামলায় জড়ায় দিবেন, তদন্ততে ফাঁসাই দিবেন, এটা অনেক কমে যাবে বলে আমরা মনে করি আর কি। একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে তো ফ্যামিলি রিলেটেড যত বিষয় আছে, মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স আছে, এখানে ওই রিলেটেড ইসলামিক লগুলো আছে। বাংলাদেশের এখন এটা তো যে আইনটা প্রচলিত আছে সেগুলো ব্যাপারে ভিন্ন প্রস্তাব থাকলে সেটা আলাদা করে প্রত্যেক লয়ের ব্যাপারে দিতে হবে। আমাদের কলিগ ব্যারিস্টার সানি বলেছে যে ব্রিটিশ আমল থেকে অনেকগুলো আইন আছে, সেগুলো আমরা দেখেছি 111-এর সময় ডক্টর আকবর আলী খানকে দিয়ে একটা সংস্কার কমিটিও করা হয়েছিল, কোন কোন আইন রিফর্ম করা দরকার। বাংলাদেশে আইন কমিশন নামে একটা প্রতিষ্ঠান আছে, তাদের মূলত দায়িত্ব এইগুলোকে অ্যাড্রেস করা যে কোন আইনগুলো আমাদের সাথে আর মানানসই না, এগুলো পরিবর্তন করা দরকার, পরিমার্জন করা দরকার, নতুন করে ঢেলে সাজানো দরকার, অথবা বিলুপ্ত করে দরকার। অতএব এই জায়গাগুলো আসলে আইন কমিশনকে স্ট্রেংথেন করতে হবে, তাদেরকে এই কাজটা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা রাইট, হ্যাঁ, এটা একটা বড় বাস্তবতা যেটা হয়েছে সেটা হচ্ছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করার ক্ষেত্রে যেহেতু ইমিডিয়েটলি অবসরে যাওয়া প্রধান বিচারপতিকে কেয়ারটেকারের প্রধান করা হয়েছে, এরকম একটা প্রভিশন সংবিধানে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে আমাদের জুডিশিয়ারিকে করাপ্ট করেছে গত 20-25-30 বছরে। তখন 90-91 সালে এটার থেকে হয়তো কোনো ভালো মডেল তখনকার পলিটিশিয়ানদের সামনে ছিল না। এটা বাংলাদেশকে, রাষ্ট্রকে, রাজনীতিকে বাঁচিয়েছে, কিন্তু আমাদের জুডিশিয়ারিকে ধ্বংস করে দিয়েছে। তো এই জন্য বেশ কিছু বিচারপতি কিন্তু এর মধ্যে বলেছেন যে আপনারা কেয়ারটেকার প্রভিশনে ফিউচারে বিচারকদেরকে বাইরে রেখে কিভাবে আয়োজনটা করা যায় সেটা আপনারা ভেবে দেখবেন। তো এক্ষেত্রে যে বাংলাদেশে এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে, তারা ফিউচারে কি ধরনের নির্বাচন কমিশন করে, নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিটি, তারা এগুলো আলোচনা করবেন, ভেবে দেখবেন যে পূর্বতন অভিজ্ঞতাগুলো যেন ফিউচারে। সরকার অবৈধ এই ধরনের কথা বলবার এখতিয়ার সুপ্রিম কোর্টের নাই। সুপ্রিম কোর্ট হচ্ছে, তাকে বলা হচ্ছে সে হচ্ছে কনস্টিটিউশনের গার্ডিয়ান, অভিভাবক। এর মানেটা কি? এর মানেটা কি হচ্ছে বাংলাদেশের যে কোনো সংসদে যখন কোনো আইন, রুল, বিধিমালা এগুলো তৈরি হয়, এটা সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, সাংঘর্ষিক কিনা, এই ব্যাপারে সে মতামত দেয়। সে কোনো সরকারকে বাতিল করে দিতে পারে না, সে তার জায়গাটা হচ্ছে একটা মতামত। অতএব এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। এবং দেখবেন যে এই সরকারও ক্ষমতায় নেবার আগে এই প্রেসিডেন্ট চুপ্পু কিন্তু একটা মতামত চেয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ দেয়া যায় কিনা, অথবা নতুনভাবে সরকার গঠিত হয় কিনা, এরকম একটা মতামত চেয়েছে। তো এরকম টেকনিক্যাল জায়গাতে কোর্ট মতামত দিতে পারে, কিন্তু সরকারকে বাতিল করে দেওয়া, বিলুপ্ত করে দেওয়া, এটা এখতিয়ার সুপ্রিম কোর্টের না।